রাতের প্রহর ঘনিয়েছে। প্রকৃতি তার রূপ রস হারিয়ে সেজে উঠতে শুরু করেছে কৃষ্ণকালো আঁধারের ছোঁয়ায়। তুর্য আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। খেয়ে দিয়ে এসে কক্ষেও বসে রয়েছে, অথচ পৃথার দেখা নেই। মেয়েটা তো তার সাথে রাতের খাবার খেয়েই উঠল, তাহলে এখন কোথায় গেল? এখনও আসছে না কেন? তুর্য দরজার দিকে উকিঝুঁকি মেরে দেখল কয়েকবার, কিন্তু পৃথার আসার কোনো নামগন্ধ নেই। অসুস্থ অবস্থায় মেয়েটার কাছে যাওয়ার একটু সুযোগ পায়নি। একজনের পর একজন ছিল, সুস্থ হয়ে এখন নিজেই এখানে সেখানে উড়ে বেড়াচ্ছে। ঘরে যে অসহায় একটা স্বামী পড়ে আছে তার অপেক্ষায় সে খেয়ালই নেই। তুর্যের ভাবনার মধ্যেই কক্ষে প্রবেশ করলো পৃথা। তুর্যকে বসে থাকতে দেখে ভ্রু কুচকালো সে। দরজায় এঁটে দিতে দিতে শুধালো, আপনি ঘুমোননি এখনো? তুর্য উঠে দাঁড়ালো, এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল পৃথাকে। মিহি স্বরে বলল, তোমাকে ছাড়া চোখের ঘুমও যে হরতাল শুরু করেছে, ঘুমাবো কিভাবে? পৃথা ওষ্ঠ বাঁকালো, ভেঙচি কেটে বলল, যত সব ঢং। তুর্য আলতো হাসল। পৃথার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, তোমার কাছে যা ঢং, আমার কাছে তাই ভালোবাসা আহ্লাদ। তুর্য একটু গাঢ়ভাবে জড়িয়ে ধরল পৃথাকে। আবারও বলল, অসুস্থ অবস্থায় মানে গুলি লাগার পর যে কথাটা বলেছিলে, ওই কথাটা আবার বলো না বউ। পৃথা বুঝেও না বোঝার ভান ধরল, ভ্রু বাঁকিয়ে শুধালো, কোনটা? ওই যে তুমি আমাকে ভালোবাসো সেটা। পৃথা নিজের থেকে দূরে সরিয়ে দিল তুর্যকে। বিছানার দিকে পা বাড়িয়ে বলল, তখন তো ভেবেছিলাম মরে যাব, তাই বলেছিলাম। এখন আর বলবো না, বলবো 5 বছর পর, যখন আমার প্রতিশোধ পূর্ণ হবে তখন। আপনি আমাকে ফেলে রেখে 5 বছর দূরে ছিলেন না, এখন আমার কাছে আসতেও আরও 5 বছর সময় লাগবে। তুর্য চমকালো, আরও 5 বছর? এই 5 বছরেই জীবন তেজপাতা, এরপর আর অপেক্ষা করতে গেলে তো তাকে খুঁজেই পাওয়া যাবে না। তাছাড়া বইয়ের কাছাকাছি যেতে যদি আরও 5 বছর সময় প্রয়োজন হয়, তবে বাচ্চা কাচ্চা কখন হবে? বুড়ো হয়ে গেলে তারপর দেখা যাবে বাচ্চারা তাকে বাবার বদলে দাদা বলে ডাকছে। তুর্য কণ্ঠে ধ্বনি তুলে প্রতিবাদ করল, স্লোগানের সুরে বলল, মানি না, মানবো না, বুড়ো হয়ে যাবার বদলে দাদা ডাক শুনবো না। পৃথার চোখ ছোট ছোট করল, কপাল কুঁচকে বলল, বাবার বদলে দাদা ডাক শুনবেন কেন? আশ্চর্য। তুর্য হাত উচালো, কর গুনে গুনে বলল, এই এখন আমার বয়স 26, 5 বছর পর হবে 31, তারপর বাচ্চা হতে হতে আরও 2-4 বছর, তখন তো আমি বুড়ো হয়ে যাব। পরে দেখা যাবে আমার বাচ্চারা আমাকে বাবা বলার বদলে দাদা বলে ডাকছে। তুমি আমার সাথে এত বড় অনাচার করতে পারো না বউ। পৃথা হতবাক হয়ে পড়ল, 31 বছরের বুড়ো কি হয় যে বাবার বদলে দাদা ডাক শুনবে? অনেকে তো 31 বছর বয়সে কেবল বিয়ে করে। এই লোক কোথা থেকে কোথায় চলে গেছে, একটু সময়ে কি কি না ভেবে ফেলেছে। অবশ্য তার দ্বারা এসব নতুন কিছু নয়। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা, বিছানায় গা এলিয়ে বলল, অবশ্যই পারি। আপনি তো আমার থেকে 5 বছর দূরে থেকে আমাকে কষ্ট দিয়েছেন, এখন আমিও দেব। তুর্য শুয়ে পড়ল পৃথার পাশে, আহত স্বরে বলল, তুমি এতটা পাষাণ হতে পারো না বউ। আপনি হলে আমি কেন পারবো না? তুর্য হঠাৎ ঘুরে গেল, উঠে এলো স্ত্রীর শরীরের উপর, শীতল কণ্ঠে বলল, কারণ আমি খারাপ মানুষ আর তুমি খারাপ নও। হুট করেই তুর্যের এহেন স্পর্শে চমকালো পৃথা। তৎক্ষণাৎ হৃৎস্পন্দন বাড়ল তার। বক্ষের ভেতরে অদ্ভুত এক অনুভূতি যেন কামড়ে ধরল। লজ্জা, সংকোচ, সংশয় এবং ভালোবাসার মিশ্র অনুভূতিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি করছেন? সরুন আমার উপর থেকে। তুর্য সরল না, বরং মোহপৃষ্ট কণ্ঠে বলল, ভালোবাসি বউ। পৃথা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল প্রিয় পুরুষের মুখের দিকে, ওষ্ঠ প্রসারিত করে বলল, এই ভালোবাসা সারা জীবন থাকবে তো? কখনো আর আমাকে ছেড়ে যাবেন না তো? তুর্য পৃথার চোখে চোখ রাখল, দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে ছেড়ে যাওয়ার আগে আমার মৃত্যু হোক প্রিয়তমা। পৃথার সাথে সাথে তুর্যের মুখ চেপে ধরল, কপট রাগ দেখিয়ে বলল, একদম চুপ,
আপনার মুখে আর কখনো যেন এসব কথা না শুনি। তুর্য নিজের মুখ থেকে হাত সরিয়ে নিল মেয়েটার। কাতর কণ্ঠে বলল, তোমার ভালোবাসা না পেয়ে আমার হৃদয় যে রোজ ছটফটিয়ে মরছে, সে খবর কি তুমি রাখো প্রিয়তমা? পৃথার ভিতরে কেমন খারাপ লাগা কাজ করলো। লোকটা তার জন্য রোজ ছটফটিয়ে মরছে, ভাবতে হৃদয় ভারী হয়ে উঠল তার। আর অপেক্ষা করাতে ইচ্ছে হলো না। যদিও সে চেয়েছিল আরও কিছুদিন লোকটাকে শাস্তি দিয়ে তারপর সব মেনে নেবে, কিন্তু তুর্যের এই মুহূর্তের কথাগুলো শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না পৃথা। মাথাটা একটু উঁচিয়ে তুর্যের কানের কাছে মুখ নিল, ফিসফিসিয়ে বলল, ভালোবাসি প্রিয়, ভীষণ ভীষণ ভালোবাসি। হাসি ফুটে উঠল তুর্যের ওষ্ঠে। আনন্দে আত্মহারা হলো সে। অবশেষে মেয়েটা তাকে ভালোবাসি বলেছে। যদিও আগেও একবার বলেছে, তবে এবারের অনুভূতি ভিন্ন। তুর্য একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো পৃথার কপালে, গালে, নাকে এবং অবশেষে এসে থামল ওষ্ঠের কাছাকাছি। ওষ্ঠে আলতোভাবে একটা চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ। এরপর আবারও চুমু খেলো পৃথার ওষ্ঠে। বারবার বলল, ভালোবাসি বউ, ভালোবাসি। পৃথা হাসল, দু হাতে জড়িয়ে ধরল প্রিয় পুরুষকে। তুর্য মুখ গুজল মেয়েটার ঘাড়ে, একটু সময় নিয়ে বলল, এবার কি তুমি আমার হবে প্রিয়তমা? অনুমতি দেবে আমার ধৈর্যের বাঁধ ভাঙার, তোমাকে নিজের করে নেওয়ার? তুর্যের কণ্ঠে স্পষ্ট আহ্বান। হুট করে পৃথার কি যেন হলো জানা নেই। তুর্যকে আরও শক্তভাবে নিজের সাথে জড়িয়ে ধরল সে। আলতোভাবে চুমু খেলো তার কানের নরম লতিতে। তুর্য যা বোঝার বুঝে নিল। নাক ঘষল পৃথার ঘাড়ে, ছোট ছোট চুমুতে সিক্ত করল মেয়েটার ঘাড় গলা। পৃথা পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল, খামচে ধরল স্বামীর দুই বাহু। তুর্য মুখ তুলল মেয়েটার ঘাড় থেকে, শরীরে জড়ানো টি শার্টটা একটানে ছুঁড়ে ফেলল মেঝেতে। সাথে সাথে উন্মুক্ত হলো তার ফর্সা মেদহীন পুরুষালী দেহটা, বক্ষের কাছটা কালো লোমে আবৃত। পৃথা নিভু নিভু দৃষ্টিতে তাকালো সেদিকে। শির দ্বারা বেয়ে প্রবাহিত হলো শীতল এক রক্তস্রোত। তুর্য সময় ব্যয় করল না আর। আবারও ঝুঁকে গিয়ে পৃথার কোমল পদ্ম পাপড়ির মতো ওষ্ঠজোড়া দখল করে নিল। নিজ ওষ্ঠ দিয়ে প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। ধীরে ধীরে তুর্য স্পর্শ গভীর হলো আরও, বেসামাল করে তুলল পৃথাকে। দুই নরনারী মিলে ডুব দিল অদ্ভুত এক মায়ার জগতে। পূর্ণতা পেল তাদের ভালোবাসা, তাদের এত দিনের সম্পর্ক। রাত গড়িয়ে ভোরের দিকে, একটু পর ফজরের আজান পড়বে হয়তো। তুর্য ঘুমোয়নি এখনও। রাতভর শুধু চেয়ে রয়েছে স্ত্রীর ঘুমন্ত স্নিগ্ধ মুখপানে। পৃথা তার বুকের সাথে লেপ্টে শুয়ে আছে, লম্বা চুলগুলো এলোমেলো। তুর্য একটু ঝুঁকে চুমু খেলো প্রিয়তমার ললাটের মধ্যখানে। অদ্ভুত মৃদুস্বরে ডাকল, বউ, ও বউ। নড়ে চড়ে উঠল পৃথা, ঘুমো ঘুমো কণ্ঠে সাড়া দিল, ওষ্ঠ প্রসারিত করল তুর্য। পৃথার গালে আলতোভাবে একটা কামড় বসিয়ে বলল, নামাজ পড়বে না? ওঠো তাহলে। পৃথা উঠল না তবুও, একটু নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ল। তুর্য আরও কিছুক্ষণ সময় নিয়ে ডাকলো মেয়েটাকে। তারপর উঠতে না দেখে নিজেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, কোলে তুলে নিল পৃথাকে। সোজা গিয়ে দাঁড়ালো বাথরুমের ঝর্ণার নিচে। শরীরে পানির পড়তে হকচকিয়ে উঠল পৃথা, ভয়ে লাফিয়ে উঠল তার কলিজাটা। এ কি, কক্ষে বৃষ্টি পড়ছে কিভাবে? ছাদ ভেঙে যায়নি তো? ধপ করে চোখ দুটো খুলল সে। তাকিয়ে দেখলো ঝর্ণা থেকে ঝিরঝির রিয়ে পানি পড়ছে, আর সে নিজে কারো কোলে চড়ে শূন্যে ভাসছে। এখানে কিভাবে এলো? কি হয়েছে? পুরো ঘটনা মস্তিষ্কে ধারণ করতে খুব একটা সময় লাগলো না পৃথার। অগ্নিদৃষ্টিতে সে তাকালো তুর্যের মুখপানে। তবুও তুর্য সেদিকে পাত্তা দিল না তেমন, বরং নাক মুখ কুঁচকে বলল, বুক পিঠ জ্বলে যাচ্ছে বউ। পৃথা তাকালো তুর্যের নগ্ন বুকের দিকে। সাথে সাথে মেয়েটার চোখের সামনে ভেসে উঠল লাল লাল কিছু দাগ। তুর্যের ফর্সা বুকটা এই মুহূর্তে পৃথার নখের আঁচড়ে ক্ষতবিক্ষত। পিঠের অবস্থা নিশ্চয় এর থেকেও শোচনীয়। মেয়েটা লজ্জা পেল, সাথে সাথে খারাপও লাগলো। ইস, কি করেছে সে! আর একটু কম কম আঁচড় দিলেও তো পারত।
ষড়ঋতুর দেশ এ দেশ। ঋতুচক্রের পরিক্রমায় এখন চলছে বর্ষাকাল। চারিদিকে ঝুম বৃষ্টির আনাগোনা। তুর্য রাতের খাবার খেয়ে এসেই বসল বিছানায়। পৃথাও খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে গাছিয়ে এলো কক্ষে। বিছানায় শুতেই তুর্য পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। ঘাড়ে মুখ গুজে বলল, এত দেরি করলে কেন? পৃথা ভ্রুকুচকে জবাব দিল, বেশি দেরি কোথায়, কি বলতো রাত 9টা বাজছে। তুর্য পৃথাকে নিজের দিকে টেনে নিল আরেকটু। মোহিত কণ্ঠে বলল, তোমার কাছে এটা কম মনে হয়? তুমি জানো না, তোমাকে এক মুহূর্ত না দেখলেও আমার অস্থির অস্থির লাগে। ঢং, ছাড়ুন তো। পৃথা মুখ বাঁকিয়ে বলল কথাটা। তবুও তুর্য ছাড়ল না। মাথাটা একটু উঁচিয়ে চুমু খেলো তার গলায় ও থুতনিতে। আর একটু উপরে গিয়ে বউয়ের ওষ্ঠে ওষ্ঠ মেলাবে, ঠিক তখনই ঝংকার তুলে বেজে উঠল মোবাইল ফোনটা। বিরক্ত হলো তুর্য। এমন একটা সুন্দর মুহূর্তে বাধা। পৃথাকে ছেড়ে সে বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে তুলে নিল। দেখলো আরুষ কল করেছে। তুর্য ধরল কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে বলল, হ্যাঁ বল আরুষ। আরুষ কিছুটা ব্যস্ত হয়ে জবাব দিল, স্যার, শাহিন মির্জার খোঁজ পেয়েছি। তুর্যের মুখশ্রী শক্ত হয়ে উঠল মুহূর্তেই। থমথমে কণ্ঠে বলল, আসছি আমি। এরপর কল কেটে গেল। সে আবারও ফিরে তাকালো পৃথার দিকে। মেয়েটার কপালে আলতোভাবে চুমু খেয়ে বলল, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, আমি আসছি একটু। তুর্য উঠে যেতে নিল। তৎক্ষণাৎ তার পেছন থেকে হাত টেনে ধরল পৃথা। তুর্য থমকালো, পেছন ঘুরে বলল, কিছু বলবে? পৃথা মলিন স্বরে বলল, কোথায় যাচ্ছেন? সাবধানে থাকবেন আর তাড়াতাড়ি ফিরবেন। তুর্য আর কথা বাড়ালো না। একটু হেসে পৃথার কপালে আলতোভাবে আর একটা চুমুক খেয়ে উঠে গেল। ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। চারিদিকে বৃষ্টি হচ্ছে লাগাতার। কিছুটা সময় অতিবাহিত হতেই তুর্যর গাড়ি থামলো একটা জঙ্গলের সামনে। গাড়ি আর ভেতরের দিকে যাবে না। আর এই জঙ্গলের পরের গ্রামেই নাকি লুকিয়ে আছে শাহিন মির্জা। গ্রামের পথটাও এই জঙ্গলের ভেতর থেকে। তুর্য, আরশ, সোহেল, মুইন, জুয়েল সকলে এক এক করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রত্যেকে নিজের মাথায় এক একটা ছাতা নিয়ে হাঁটা ধরল সম্মুখপানে। 2-4 পা এগোতেই হুট করে কাদার মধ্যে পা গেঁথে গেল তুর্যের। নাক ছিটকালো সে। কণ্ঠে ধ্বনি তুলে বলল, এই জঙ্গল ফঙ্গলের মধ্যে এসেও মানুষ লুকায় নাকি? আগে জানলে অবশ্যই শাহিন মির্জাকে জানিয়ে দিতাম একটু শহরের ভিতরে লুকা, গ্রামে টামে যাস না ভাই। আরশ বা অন্য কেউ কোনো উত্তর দিল না। তুর্যের আচার ব্যবহার সম্পর্কে তারা আগে থেকেই অবগত। বেচারা পায়ে কাদা মাখামাখি নিয়েই হাঁটা ধরল সামনের দিকে। তবে সামনে যে তার জন্য আরও একটা বড় বিপদ ওত পেতে রয়েছে তা কে জানত। হুট করে একটা দড়ি সাথে পা বাঁধল তুর্যের। কেউ কিছু বুঝে ওঠার আগেই বড়সড় একটা গাছের ডালের সাথে উল্টো হয়ে ঝুলে গেল সে। সম্ভবত কোনো ফাঁদ পাতা ছিল আর তাতেই পা বেঁধেছে। কাদা কাদা বলে নাক মুখ ছিটকে সামনের দিকে হাঁটা ধরেছিল, তাই অন্যদের রেখে তার পাটাই বাঁধল। তুর্য চেঁচিয়ে উঠল, হাই হাই করে বলল, এ কি হলো আমার? আমাকে ফাঁদে ফেলার জন্য কোন হারামজাদা এইটা পেতে রেখেছিল রে? তুর্যের এমন শোচনীয় অবস্থা দেখে পেট ফেটে হাসি এলো সকলের। তবে এই লোকের সামনে হাসার সাহস দেখালো না কেউই। এই পরিস্থিতিতে হাসা মানে পরে নিজেদের নর্দমায় যাওয়া। তুর্য আবারও চেঁচিয়ে উঠল, ধমক দিয়ে বলল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমাকে নিচে নামা বেয়াদবের দল। নড়ে চড়ে উঠল সবাই। ব্যস্ত হলো তুর্যকে গাছ থেকে নামাতে। আরশ নিজের ছাতাটা মুইনের হাতে ধরিয়ে দিয়ে আস্তে ধীরে গাছে চড়তে শুরু করলো। সরু একটা ডাল যেখানে ঝুলে আছে তুর্য। বৃষ্টির দরুন ডালটা পিচ্ছিল হয়ে আছে, তবুও খুব সাহস করে পা রাখলো সেখানে আরশ। তবে দুজন শক্তপোক্ত পুরুষের ভর বহন করতে সক্ষম হলো না ডালটা। মুহূর্তেই ভেঙে গেল। সাথে সাথে ধূপ করে একটা শব্দ হয়ে কাদামাটিতে পড়ল তুর্য ও তার ওপরে আরশ। আর অবশেষে তুর্যের মাথার ওপর গাছের ডাল। সাথে সাথে ঝিমঝিম করে উঠল তুর্যের মাথাটা। রক্তও বেরোচ্ছে বোধহয়। সব দিক থেকেই তার শুধুই বিপদ।
এই গাছের ডালটা তার মাথাতেই কেন পড়তে হবে? আরসের মাথাতেও তো পড়তে পারত। পৃথিবীর সব কিছুর সাথে তুর্যের এত শত্রুতা কিসের ভেবে পায় না সে। তবে এবার বোধহয় জ্ঞান হারাবে তুর্য। ঝাপসা হয়ে এলো দু চোখের সম্মুখপানে। নিভু নিভু দৃষ্টিতে সে তাকালো তার ওপরে পড়ে থাকা আরসের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, আমার এখনও জাঁকজমকপূর্ণ বাসর বাকি, তার আগেই তুই আমার মাথাটা ফাটালি। একটা কাজও তুই ঠিক করে করতে পারিস না। একবার আমি সুস্থ হই, তারপর তোকে আমি দেখে নেব। বেটা মির্জাফরের বংশধর। জ্ঞান হারালো তুর্য। আরস জ্ঞান না হারালেও কোমরে ব্যথা পেয়েছে বেশ। মুইন, সোহেল, জুয়েল দ্রুত টেনে তুলল তাদের। এসেছিল শাহিন মির্জাকে ধরতে, আর এখন এই দুজনকে নিয়ে ছুটছে হাসপাতালে। কপাল কপাল, সবই কপাল। কিছুটা সময় অতিবাহিত হতেই সোহেল এবং মুইন মিলে তুর্য এবং আরসকে নিয়ে পৌঁছালো হাসপাতালে। গাড়িতে বসেই তুর্যের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তারাও সকলে এসে পৌঁছেছে এখানে। তাহমিনা বেগম ইতোমধ্যে ছেলের শোকে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হাজার হলেও তুর্য তার সন্তান। সন্তানের সামান্য ব্যথাও মায়ের হৃদয়ে যে বিস্তর প্রভাব ফেলে। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদটা সর্বদাই লেগে থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়। এটা তাদের মা ছেলের ভালোবাসারই একটা অংশ। সকলের ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনি তাদেরও মা ছেলের ভালোবাসা প্রকাশের ধরনটাও একটু ভিন্ন। পৃথাও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে এ সংবাদ শ্রবণে নেই মেয়েটা জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। বুকের ভেতর থাকা কলিজাটা যেন দুমড়ে মুচড়ে উঠছিল। এর জন্যই হয়তো তুর্যকে তখন যেতে দিতে ইচ্ছা হচ্ছিল না। আবার আটকাবে তারও কোনো সাধ্য নেই। পৃথা বেশ ভালোভাবেই জানে তুর্য দেশের জন্য কাজ করে, সেই কাজ থেকে বিরত রাখার অধিকার তার নেই। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে তখন তুর্যকে আটকালেই ভালো হতো। তাহলে আজ লোকটার এমন অবস্থা দেখতে হতো না। তুর্যের তেমন ক্ষতি না হওয়ায় জ্ঞান ফিরল দ্রুতই। মাথায় চোট পেয়ে শুধু একটু ফেটেছে আর কোমরে ব্যথা পেয়েছে। শেষ রাতের দিকে জ্ঞান ফিরল তার। খবরটা পেয়ে একে একে সকলে ঢুকলো তার জন্য বরাদ্দকৃত কক্ষে। একই কক্ষে পাশাপাশি 2 সিটে আরস ও তুর্য রয়েছে। কিন্তু কথা হলো, সবাই সেখানে গিয়ে আরসের দিকে নরম দৃষ্টিতে তাকালেও তুর্যের দিকে তাকাতেই হেসে উঠছে। এমনকি পৃথার ওষ্ঠের কোণেও হাসির রেখা দেখা যাচ্ছে। তুর্য ভ্রু কোঁচকালো। মাথা চুলকে কাউকে বিষয়টা জিজ্ঞেস করার জন্য মাথায় হাত দিতেই চমকে উঠল বেচারা। এ কি, আমার চুল কোথায়? তুর্য চোখ বড় বড় করে তাকালো উপস্থিত সকলের দিকে। বিস্মিত কণ্ঠে শুধালো, আমার চুল কোথায় গেল? তৌফিক অট্ট হাসিতে মেতে উঠল। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে সামলে বলল, মাথার ব্যান্ডেজ করতে সমস্যা হচ্ছিল, তাই ডাক্তার কামিয়ে দিয়েছে। এখন আর তুই সেই ঝাঁকড়া চুলের সুদর্শন তুর্য নেই ভাই, এখন তুই মাথা কামানোর টাক বেল তুর্য। কথাটা শেষ করে আবারও হেসে উঠল তৌফিক। তুর্য চেতে গেল। তার মাথার চুল নেই? আহারে, আমার কত সাধের চুলগুলো। এই সব হয়েছে আরসের জন্য। এই বেটা যদি সাবধানে কাজ করত তাহলে আজ তার চুলগুলো এভাবে ইন্তেকাল করতো না। তাছাড়া কদিন পর আবার তার জাঁকজমকপূর্ণ বাসর হবে। সে কি এই টাক মাথা নিয়ে বাসর করবে? তুর্য কটমট করে তাকালো পাশের সিটে শুয়ে থাকা আরসের দিকে। অগ্নিকণ্ঠে বলল, হতচ্ছাড়া বদমাস, তোকে আমি পরে দেখে নেব। একবার শুধু সুস্থ হতে দে। মির্জাফরের বংশধর, তারপর আমার সুন্দর চুলগুলো খুন করার অপরাধে তোকে আমি শুলে চড়াবো। আরসের চোখ মুখ শুকিয়ে এলো। কি একটা ভাগ্য তার, ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়। সে তো ভালো করতেই গিয়েছিল, তুর্যকে গাছ থেকে নামাতে চেয়েছিল। কে বুঝেছে ডালটা ভেঙে পড়বে। এখন ডাল ভেঙে হাসপাতালেও পৌঁছালো আর তুর্যের রোশানলে পড়ল। সময় অতিবাহিত হয়েছে কিছুটা। রাতের আধার ছেয়ে গেছে চারিদিকটা।
তেমন গুরুতর চোট না হওয়ায় বিকেলের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তুর্য ও আরশকে। বাড়িতে নিয়ে আসা হয়েছে তাদের। কোমরের ব্যথায় আরশ যেহেতু নিচে নেমে খেতে পারবে না, তাই ইরা তার খাবার নিয়ে গেল কক্ষে। মেয়েটাকে কক্ষে ঢুকতে দেখেই আরশ আধাশোয়া হয়ে বসার চেষ্টা করলো বিছানায়। ইরা দ্রুত এগিয়ে এলো তার কাছে, খাবারের থালাটা বিছানার পাশের টেবিলে রেখে ধরে বসিয়ে দিল তাকে। অতঃপর আবার খাবারের থালাটা আরশের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার খাবার। আরশ হাতে নিল খাবারটা, খাওয়া শুরু করলো ধীরে ধীরে। ইরার হৃদয়ে কেমন ইচ্ছা জাগলো আরশকে নিজের হাতে একটু খাইয়ে দিতে, তবে সে ইচ্ছা দমন করলো সে। এভাবে হুট করে খাইয়ে দিতে চাইলে নিশ্চয়ই আরশ বিষয়টা ভালো চোখে দেখবে না, আবার কি না কি ভেবে বসে। তার থেকে নিজের ইচ্ছা দমন করাই ভালো। ইদানিং আরশের জন্য হৃৎকুঠুরিতে এক অন্যরকম অনুভূতি অনুভব করে ইরা। লোকটাকে না দেখে থাকতে পারে না। সারাক্ষণ মন মস্তিষ্ক জুড়ে আরশের চিন্তা ভাবনায় ঘুরপাক খায়। তার কাছাকাছি থাকতে ভালো লাগে। এই যে আরশ আহত হয়েছে, সংবাদটা শুনেই দিশেহারা হয়ে উঠেছিল ইরা। হৃদয়ে এক রাশ ব্যথা ও অস্থিরতা নিয়ে ছুটে গিয়েছিল হাসপাতালে। আরশের খাওয়া শেষ হওয়া পর্যন্ত ওই স্থানে দাঁড়িয়ে রইল ইরা। খাওয়া শেষ হতে একদম ওষুধ খাইয়ে তবে বেরোলো কক্ষ থেকে। রাত গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঘেরা। হয়তো আশেপাশে সবাই ঘুমিয়েছে। পৃথাও চোখ বন্ধ করে রয়েছে। শুধু ঘুম নেই তুর্যের দু চোখে। বিছানায় শুয়ে হাঁসফাঁস করছে বেচারা। ঘুম হচ্ছে না কিছুতেই। প্রথমে ভেবেছিল পৃথাকে ওঠাবে না, কিন্তু কিছু ভালো লাগছে না যে। শেষে আঙ্গুল তুলে খোঁচা মারল মেয়েটার পিঠে। কাতর কণ্ঠে ডাকলো, বউ। তুর্যের ডাক কর্ণকুহরে পৌঁছতেই ধরফড়িয়ে উঠল পৃথা। ব্যস্ত হয়ে বলল, সমস্যা হয়েছে কোনো? ওয়াশরুমে যাবেন? মাথা ব্যথা করছে? তুর্য ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতো করে বলল, বুকটার মধ্যে কোনো শান্তি পাচ্ছি না, কেমন অস্থির অস্থির লাগছে। আমার বুকে এসো তুমি। পৃথা গেল না বুকে, বরং চিন্তিত সুরে বলল, আপনি অসুস্থ। হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তুর্য। মৃদু স্বরে বলল, তোমাকে বুকে নেওয়ার মতো সুস্থ আছি আমি। পৃথাও বিরক্তি করল না, চুপচাপ লেপ্টে রইল স্বামীর বুকের সাথে। এই বুকে মাথা রেখে যে প্রশান্তি সে অনুভব করে, তা পৃথিবীর আর কোথাও অনুভব করে না। সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে পা বাড়িয়েছে। চৌধুরী বাড়ির বসার কক্ষে মজলিস বসেছে আজ। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা চলছে। বসার কক্ষে সবাই মিলে টিভিতে সেই খেলাই দেখতে মত্ত হয়েছে। তুর্য আর আরশ পুরোপুরি সুস্থ হয়ে এখনও অফিস যাওয়া শুরু না করায় তারাও রয়েছে এই মজলিসে। আর পৃথা শাশুড়ি, চাচি শাশুড়িদের সাথে মিলে রান্নাঘরে পেঁয়াজু বানাচ্ছে। তুর্য টিভির দিকে দেখছে একটু, আবার একটু উকি ঝুঁকি মারছে রান্নাঘরের দিকে। এরই মধ্যে সবাই লাফিয়ে উঠল, চেঁচিয়ে বলল, ছক্কা ছক্কা। তীব্র উত্তেজনা নিয়ে লাফিয়ে উঠে দু হাত উপরে তুলতে গিয়ে আরশের হাত লেগে গেল ইরার বাহুতে। চমকালো দুজনে। আরশ দ্রুততার সাথে বলল, দুঃখিত। ইরা হাসলো, অভয় দিয়ে বলল, আরে এখানে দুঃখিত বলার কি আছে, ভুলবশত লেগে গেছে। আরশ আর বলল না কিছুই, তবে একটু দূরে সরে বসলো ইরার কাছ থেকে। টিভিতে খেলা চলল আরও কিছুক্ষণ, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে হতাশ করে বাংলাদেশ হেরে গেল। সবাই যখন হতাশায় নিমজ্জিত হয়ে খেলা নিয়ে আলোচনা সমালোচনায় যুক্ত, তখনই পৃথা এলো পেঁয়াজু নিয়ে। তুর্য একটু সরে বসতে দিল মেয়েটিকে। সামনের টি টেবিলে পেঁয়াজুর থালা রেখে বসলো সে। তুর্য পৃথার দিকে ঝুঁকে গেল কিঞ্চিত, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আজ শুধু তোমার জন্য বাংলাদেশ হেরে গেল। আমার জন্য? কিভাবে? তুর্য আশেপাশে তাকালো, ফিসফিসিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম আমরা দ্রুত আমাদের ছাউপনাদের পৃথিবীতে আনার ব্যবস্থা করি। তারা থাকলে তাদের নিয়ে একটা ক্রিকেট দল গঠন করে ফেলতাম, আর সেই দলটা থাকলে নিশ্চয়ই বাংলাদেশ জিতে যেত। নাক মুখ কোচকালো পৃথা, দাঁতে দাঁত চেপে বলল, যত সব উল্টাপাল্টা কথাবার্তা। তুর্য চোখ মুখে দুষ্টুমি ভাব ফুটিয়ে তুলল, চোখ টিপে বলল, চলো না
আরেকবার বাসরটা সেরে ফেলি বউ। পৃথার কপাল টান টান করে বলল, শুনেছি মানুষের জীবনে বাসর একবারই আসে, তুমি পাশে থাকলে আমার প্রতিদিনই আসে। কান গরম হয়ে উঠল মেয়েটার। কি সব নির্লজ্জ কথাবার্তা, তাও সকলের মধ্যে বসে। কেউ শুনে ফেললে মান সম্মান আর থাকবে না। লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল পৃথার চোখ মুখে। তুর্যের পাশ থেকে দ্রুত উঠে গেল সে। যেতে যেতে বলল, পেলাজ পুরুষ কোথাকার। বর্ষাকালের প্রায় শেষ সময়, তবে বৃষ্টির আনাগোনা থামেনি এখনও। যখন তখন ঝুম বৃষ্টি নেমে গ্রাস করে নেয়। বাইরে টিপটাপ বৃষ্টি হচ্ছে। পৃথা পড়ছিল কক্ষে বসে। তুর্য অফিস থেকে ফিরল তখনই, হাতে একটা ব্যাগ। পৃথার দিকে এগিয়ে এসে সে ব্যাগটা রাখল পৃথার পড়ার টেবিলের ওপর। অতঃপর বলল, এটা পড়ে নাও। পৃথা বইয়ের ভাঁজ থেকে মুখ তুলে তাকালো ব্যাগের দিকে, ভ্রু কুঁচকে বলল, কি আছে এটাতে? খুলে দেখো। পৃথা হাত বাড়িয়ে ব্যাগটা নিল। খুলে দেখলো একটা টকটকে লাল রঙা শাড়ি, সাথে আবার একটা চিরকুটও আছে। চিরকুটে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, লাল শাড়ি জড়িয়ে শাড়ির আঁচল উড়িয়ে তুমি এসো এসো প্রিয়তমা আমার হৃদয়ের রংমহলে। তার নিচেই আবারও লেখা, আমার লাল পরীর জন্য লাল শাড়ি। মুচকি হাসল পৃথা। শাড়িটা নিয়ে ঢুকলো ওয়াশরুমে। কিছুটা সময় নিয়ে শরীরে শাড়ি জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। ততক্ষণে তুর্যও নিজের পোশাক বদলে নিয়েছে। স্ত্রীর শাড়ির সাথে মিলিয়ে একটা লাল রঙা পাঞ্জাবি পরেছে। পৃথাকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে থমকে গেল তুর্য। কি সুন্দর লাগছে মেয়েটাকে। এর আগে পৃথাকে শাড়িতে তেমন কখনো দেখা হয়নি তার। সত্যি মেয়েটার ভেতরে যেন অন্যরকম এক সৌন্দর্য ভর করেছে আজ। তুর্য বুকে হাত দিল। পড়ে যাওয়ার ভান ধরে বলল, নেশা ধরে যাচ্ছে বউ। পৃথা লজ্জা পেল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, নাটকবাজ একটা। মৃদু হাসল তুর্য। এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সামনে। খোলা চুলগুলো জড়িয়ে রেখেছে মেয়েটার পিঠ জুড়ে। তুর্য হাত উঁচিয়ে সে চুলগুলো খোপা করার চেষ্টা চালালো, কিন্তু হচ্ছে না কিছুতেই। কোনো রকম খোপার মতন বাজছে আর তা খুলে যাচ্ছে সাথে সাথেই। তুর্য কপাল কোঁচকালো, থমথমে কণ্ঠে বলল, মেয়েদের চুলে খোপা করার থেকে তো গুলি চালানো সহজ। পৃথাও ভ্রু কোঁচকালো এই পর্যায়ে। পেছনে চুলে হাত দিয়ে বলল, আপনি ছেড়ে দিন, আমি করে নিচ্ছি। তুর্য মানল না সে কথা। দৃঢ়কণ্ঠে বলল, না আমি পারবো। পৃথা আর জোর করল না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পারল না মেয়েটার চুলে খোপা বাঁধতে। শেষ পর্যন্ত কোনো রকমে চুলগুলো পেঁচিয়ে একটা গিঁট দিল। ব্যাস, খোপা করা শেষ। তুর্য বিশ্বজয়ের হাসি হাসল। পাঞ্জাবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে বেঁধে দিল সে খোপায়। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, লাল শাড়ি, হাতে চুড়ি আর খোপায় বেলির মালা, আমি তোমায় ভালোবেসে হয়েছি মাতাল প্রিয়তমা। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে সে একবার ছুঁয়ে দিল বেলির ফুলের মালাটা। অতপর এত ভালোবাসাও বুঝি তার কপালে ছিল। কথায় আছে না, দুঃখের পর সুখ মেলে। সত্যি পৃথার কপালে আজ সুখ মিলেছে। এখন এই সুখ জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত টিকে থাকলেই হয়। পৃথার ভাবনার মধ্যে তার এক হাত টেনে নিল তুর্য। লাল রঙা কিছু চুড়ি সে হাতে পরিয়ে দিতে দিতে বলল, একটা চুড়ি কম আছে, আমার সাথে টানাটানি করে তুমি ভেঙে হাত কেটে ফেলেছিলে। পৃথা অবাক হলো। হাত উঁচিয়ে চুড়িগুলো দেখতে দেখতে শুধালো, রাজশাহীর সেই চুড়িগুলো না? তুর্যর ওষ্ঠ প্রসারিত হলো। মাথা ঝাঁকিয়ে বোঝালো, হ্যাঁ। এরপর আবার মেয়েটার হাত ধরল সে। কক্ষের বাইরে পা বাড়াতে বাড়াতে বলল, চলো আমার সাথে। পৃথা ভ্রু কুঁচকে শুধালো, কোথায় যাব? গেলেই দেখতে পাবে। কিছুটা সময় পেরোতেই একটা দিঘির পাড়ে এসে পৌঁছালো তারা। পৃথা আশেপাশে তাকালো। নীরব কোলাহলহীন জনতাবিহীন স্থানে অবস্থিত এই দিঘি। তার এক কিনারে একটা ছোট নৌকা বাঁধা। তুর্য পৃথাকে নিয়ে এগিয়ে গেল সেদিকে। এক লাফে উঠে পড়ল নৌকায়। অতপর পৃথার দিকে হাত বাড়িয়ে বলল, তুমি আমি হাতে হাত রেখে হারিয়ে যাই ভালোবাসার শহরে। ওষ্ঠ প্রসারিত হলো পৃথার। হাত রাখলো স্বামীর হাতের ভাঁজে। উঠে বসলো নৌকায়। তুর্য বৈঠা বাইতে শুরু করলো আস্তে ধীরে। কিছুক্ষণ পর দিঘির মধ্যে একটা
ছোট বাঁশ কাঠের তৈরি ঘর দৃশ্যমান হলো। অবাক হলো পৃথা। এই দিঘির মধ্যভাগে পানির মধ্যে কেউ ঘর তুলে রেখেছে? এখানে থাকে কে? যারা থাকে তাদের ভাগ্য আছে বলতে হবে। কি সুন্দর জল থই থই দিঘির মধ্যিখানে কারো বসবাস। ইস, সে যদি এই ঘরে থাকতে পারত। পৃথার ভাবনাকে সত্যি করে সেই ঘরের সামনে তাদের নৌকা থামলো। কাঠ দিয়ে পানির ভেতর থেকে একটা ঘরের দরজা পর্যন্ত সুন্দর সিঁড়ি করা। পৃথার অবাকতা বাড়ল। তুর্যর দিকে তাকিয়ে শুধালো, এখানে থামালেন যে? আমরা কি এই ঘরটার মধ্যে ঢুকবো? তুর্য উপর নিচ মাথা নাড়ল। পৃথার খুশি আর দেখে কে। সে হন্তদন্ত হয়ে ছুটল ঘরের দিকে। তবে তাকে হাত টেনে নামিয়ে দিল তুর্য। মুহূর্তটাকে আরেকটু সুন্দর করার জন্য মেয়েটাকে কোলে তুলে নিল সে। সুন্দর একটা অনুভূতি নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। অমনি সরে গেল নৌকাটা। পৃথাকে নিয়ে ধপাস করে পড়ল পানির ভেতরে। হকচকিয়ে উঠল দুজনেই। দিঘিতে বুক পর্যন্ত পানি থাকায় ডুবে গেল না কেউই। তবে পানিতে ভিজে টইটম্বুর অবস্থা উভয়ের। আর সাথে সুন্দর মুহূর্তটারও 12টা। নিজের ভাগ্যের ওপর এবার বেশ রাগ জমল তুর্যের। সব খারাপ কেন তার সাথেই হয়? বউকে নিয়ে কোথাও গিয়েও শান্তি নেই। সব কিছু যেন সর্বদা তার বিরোধিতা করে। দাঁতে দাঁত চাপল বেচারা। বিড়বিড়িয়ে বলল, জীবনে শান্তি নেই কোনো। চারিদিকে শুধু বিরোধী দলের ঘুরঘুরু। সিঁড়িতে উঠে দাঁড়ালো তুর্য। পৃথার দিকে হাত বাড়িয়ে বলল, উঠে এসো। পৃথার ইচ্ছা না থাকা সত্ত্বেও হাতটা ধরল। যা হওয়ার হয়ে গেছে। সে সব নিয়ে ঝামেলা করে তো আর লাভ নেই। তাছাড়া তুর্য তো আর ইচ্ছা করে তাকে পানিতে ফেলেনি। মুহূর্তটা সুন্দর করতে গিয়ে পানিতে পড়ে গেছে দুজন। পৃথা উঠে দাঁড়ালো সিঁড়িতে। পা ফেলে দুজন গেল দরজার সামনে। তুর্য হাত তুলে দরজাটা ঠেলা দিল। ঘরের ভেতর দিকে তাকাতে চমকে উঠল মেয়েটা। এ কোথায় নিয়ে এসেছে তুর্য তাকে? পানির মধ্যে তৈরি এক ঘরের কোণের দিকে একটা শুভ্ররঙা বিছানা পাতা। তার ওপর আবার লাল গোলাপের পাপড়ি ছিটানো। পৃথা গোল গোল চোখে দেখছিল চারপাশটা। এরই মধ্যে তুর্য বলল, আমার জাঁকজমকপূর্ণ বাসরে তোমাকে স্বাগতম প্রিয়তমা। পৃথা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল তুর্যের এমন কথাই। এটা শুনে সে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। বাসর তো বাসরই, তা আবার জাঁকজমকপূর্ণ বা এমনি হয় কি নাকি? মেয়েটার ভাবনার মধ্যে তার হাতে টান পড়ল। তুর্য মেয়েটাকে নিয়ে গেল ভেতরের একটি টেবিলের সামনে। পৃথা তাকালো সে টেবিলের দিকে। একটা সুন্দর ছোটোখাটো কেক রাখা টেবিলে। তুর্য হাসলো। পৃথার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, শুভ বিবাহ বার্ষিকী বউ। দেখতে দেখতে আমাদের বৈবাহিক জীবনের দীর্ঘ 5টা বছর চলে গেল। অথচ আমরা বাসর শুরু করেছি মাত্র কয়েকদিন আগে। ভরকালো পৃথা। এ আবার কেমন শুভেচ্ছা নিবেদন? অবশ্য এ লোকের থেকে এমন শুভেচ্ছাই কাম্য। তবে আজকের দিনে এত আয়োজন, এত কিছু সবটাই তার ভাবনার বাইরে ছিল। সে তো এক প্রকার ভুলেই বসেছিল তাদের বিবাহবার্ষিকী। তবে তুর্য মনে রেখেছে, দিনটাকে বিশেষ করে তুলেছে। পৃথার আখিদয় ভরে উঠল। পাশ ফিরে সে তাকালো স্বামীর দিকে। তুর্য হুট করে হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। পকেট থেকে একটা আংটি বের করে ধরল পৃথার সামনে। কোমল কণ্ঠে বলল, আমাদের প্রথম বাসরটা হুট করে হয়ে যাওয়ায় তোমাকে কিছু দিতে পারিনি। তাই আজ আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। পৃথার ছলছল করে ওঠা নয়ন যুগল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু দুঃখের নয়, এই অশ্রু সুখের। এত সুখ সে কোথায় রাখবে? মেয়েটার চোখে অশ্রু, অথচ ঠোঁটে হাসি ফুটিয়ে নিজের হাতটা বাড়িয়ে দিল তুর্যের দিকে। সেও পরম যত্নে আংটিটা পরিয়ে দিল স্ত্রীর হাতের অনামিকা আঙুলে। অতঃপর হাতের উল্টো পিঠে আলতোভাবে একটা চুমু দিয়ে বলল, ভালোবাসি প্রিয়তমা। পৃথা হাত রাখলো তুর্যের দুই বাহুতে। টেনে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে।
কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। তুর্য হাসল। নিজের থেকে পৃথাকে ছাড়িয়ে দাঁড়ালো তার পেছনে। উন্মুক্ত ভেজা পিঠে চুমু খেয়ে বলল, চলো কেকটা কাটি। কথাটা বলে তুর্য আর অনুমতির অপেক্ষা করলো না। বাম হাত দিয়ে মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে ডান হাত দিয়ে ধরল তার ডান হাত। অতঃপর টেবিলের পাশে থেকে তুলে নিল প্লাস্টিকের ছুরি। কেক কাটলো দুজনে মিলে। পৃথার হাত ছেড়ে প্রথমেই তুর্য এক টুকরো কেক হাতে তুলে নিল, ধরল বইয়ের মুখের সামনে। পৃথা খেয়ে নিল বাধ্য মেয়ের মতো। এরপর পৃথা আরেকটু কেক ধরল তুর্যের মুখের সামনে। দুষ্টু হাসলো তুর্য। কেকের সাথে সাথে মেয়েটার হাতটাও শুষে নিল। কেঁপে উঠল পৃথা। তুর্যও বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ওষ্ঠ মুছতে মুছতে বলল, কেকের থেকেও তোমার হাত বেশি সুস্বাদু জান। লাজে রাঙা হলো পৃথা। মেয়ের মোমের আলোয় মেয়েটাকে একটু বেশি আবেদনময়ী লাগছে আজ। তার উপর আবার ভেজা শরীরে লেপ্টে আছে শাড়িটা। শরীরের প্রত্যেকটি ভাঁজ যেন স্পষ্ট হয়ে উঠেছে তুর্যের কাছে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। বুকের মধ্যে তীব্র স্বরে দ্রিম দ্রিম আওয়াজ হচ্ছে। তুর্য মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে এলো পৃথার ওষ্ঠের দিকে। একটু এগোলেই দুজনের ওষ্ঠ মিলে যাবে। একে অপরের স্পর্শে সিক্ত হবে। পৃথা চরম আবেশে নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। ঠিক তখনই গুনগুনিয়ে উঠল একটি মশা। দুজনের মধ্যে নাচানাচি শুরু করলো যেন। তুর্য ছিটকে দূরে সরে গেল। নাকমুখ কুঁচকে হাত উঁচিয়ে মশা তাড়ানোর চেষ্টা করলো। কণ্ঠে ধ্বনি তুলে বলল, হুস হুস। মশাটা তবুও গেল না। তুর্যের মেজাজ খারাপ হলো। এমনিতেই তো পৃথিবী শুদ্ধ সব তার বিপক্ষে, এখন মশাও। আর এই বাসর ঘর সাজানোর দায়িত্ব তো সে আরশকে দিয়েছিল। সে কি মশা তাড়ানোর কোনো ব্যবস্থা করেনি? সে আরশকে দ্রুত কল লাগালো তুর্য। ওপাশ থেকে কলটা ধরতে কটমট করে বলল, আমার বাসর ঘরে কয়েল জ্বালাসনি কেন মির্জাফরের বংশধর? বদমাস মশাগুলো আমার বাসরের বিরক্ত করছে কেন? আরশ আমতা আমতা করল। ঢোক গিলে জবাব দিল, কয়েল জ্বালিয়েছিলাম স্যার। তুর্য মোবাইল কানে রেখেই পুরো ঘরময় খেয়াল করলো। দেখতে পেল সত্যি একটা কয়েল জ্বলছে এক কোণে, আর তার উপর একটা জীবিত মশাও বসে আছে। তুর্য দাঁতে দাঁত চাপল। কণ্ঠে ক্রোধ এঁটে বলল, কোন কোম্পানির কয়েল জ্বালিয়েছিস তুই বেয়াদব? কোম্পানির নাম বল তাড়াতাড়ি। এই কোম্পানির নামে আমি মামলা দেব। এরা কয়েল তৈরি করে মশা তাড়ানোর জন্য নাকি মশাকে ডেকে আনার জন্য? বেচারা জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে বলল, কোন কোম্পানির কয়েল তা তো দেখিনি স্যার। তোকে আমি একটুকু বলে থামলো তুর্য। আরশ বিড়বিড় করে বলল, স্যার আপনার বাসরের দেরি হয়ে যাচ্ছে। ম্যাম অপেক্ষায় আছেন নিশ্চয়ই। এক বাক্যে তুর্য থেমে গেল। সত্যি তার বাসর দেরি হয়ে যাচ্ছে। এই ব্যাটার সাথে 1 মিনিট কথা বলা মানে তার বাসর থেকে 1 মিনিট কমে যাওয়া। তুর্য কটমট করলো। চিবিয়ে বলল, তোকে আমি পরে দেখে নেব মির্জাফরের বংশধর। কল কাটলো তুর্য। হাঁপ ছেড়ে বাঁচল আরশ। তুর্য কয়েলটা একটু পাশে ঠেলে রেখে ধীর পায়ে এগিয়ে গেল পৃথার কাছে। হাত বাড়িয়ে মেয়েটার ভেজা শাড়ির ফাঁক গলিয়ে স্পর্শ করলো নরম উদর। কেঁপে উঠল পৃথা। হৃদস্পন্দন গাঢ় হলো তার। হাত তুলে খামচে ধরল প্রিয় পুরুষের 2 বাহু। তুর্য কোলে তুলে নিল মেয়েটাকে। বিছানায় শুয়ে নিজেও উপরে শুয়ে পড়ল। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল তার ঘাড়, গলা, মুখশ্রী। পৃথা সাড়া দিল তুর্যের আহ্বানে। দুজনে মিলে ডুব দিল অজানা এক ভালোবাসার সাগরে।